যে ছেলেকে সবার সামনে বলা হয়েছিল তোমার সরকারি চাকরি তো দূরের কথা, 2 পয়সারও ঔকাত নেই, আর যে মেয়ের বিয়ে শুধু এই কারণে ভেঙে দেওয়া হয়েছিল কারণ তার বাবা পণ দিতে পারেননি, আজ সেই মেয়ে যখন এক উঁচু পদের আধিকারিক হয়ে সেই পরিবারের সামনে দাঁড়ায়, তখন যা হয় তার কল্পনাও কেউ করেনি। বন্ধুরা, এলে শুধু গল্প নয়, এটা সেই হাজার হাজার ঘরের আওয়াজ যেখানে দারিদ্র্যের বোঝা মানুষের কটাক্ষের চেয়েও বেশি ভারী হয়। গল্প শুরু হয় উত্তরপ্রদেশের বিজনৌরেরা পাওয়াসবা থেকে, যেখানে গলিতে ধুলো ওড়ে আর মানুষের মুখে থাকে অন্যের জীবনের হিসেব। সেই কসবার এক পুরনো দোকান ছিল, নন্দলাল জেনারেল স্টোর, যেখানে প্রতিদিন সকালে সবার প্রথমে নন্দলালজির ছেলে কুন্দানকে দেখা যেত। কুন্দানের বয়স প্রায় ২৬ বছর, রোগা শরীর, মুখে হালকা গোঁপ আর চোখে স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নগুলোতে প্রতিদিন সমাজের ধুলো পড়ত। কুন্দান দিনরাত পড়াশোনা করত সরকারি চাকরির স্বপ্ন নিয়ে, কিন্তু মানুষ তাকে কখনো পরিশ্রমী ভাবত না, বরং এক বোঝা, এক নালায়েক, এক বেকার ছেলে, যে বছরের পর বছর ধরে পড়ছে কিন্তু কিছু হতে পারেনি। গলি জুড়ে সেই একই আওয়াজ শোনা যেত, তোর দ্বারা কিছু হবে না, বাবার টুকরোর ওপর বেঁচে আছিস, এত বছর পরেও একটা চাকরি জোগাড় করতে পারলি না, লজ্জা করে না? আর কিছু কাজ কর, বিনামূল্যে খেলে কিছু হবে না। এই খোঁটাগুলো কুন্দনের কানে নয়, সরাসরি তার আত্মায় বিদ্ধ। কিন্তু এই ঘরে আরেকটি গল্প ছিল। কুন্দনের ছোট বোন নিশু, 23 বছর বয়সী, ফর্সা, শান্ত, নম্র, কিন্তু সব পরিস্থিতি বোঝার মতো মেয়ে। মা বাবার সবচেয়ে বড় চিন্তাও সেই ছিল, তার বিয়ে। আর বিয়ে গরিব ঘরে স্বপ্ন নয়, দায়িত্ব হয়ে ওঠে। সুমিত্রাজি আর নন্দলালজি প্রতিদিন একই কথা ভাবতেন, নিশুর বিয়ে কবে হবে, কিভাবে হবে, ভালো ছেলে কি পাওয়া যাবে? ঘরে টাকা ছিল না, স্বপ্ন ছিল অনেক, আর সমাজের চোখ একটি মেয়ের বয়সের ওপর ঘড়ির কাঁটার মতো টিক টিক করত। নিশু প্রায়ই মায়ের হাত ধুয়ে বলতো, মা, আমার বিয়ের এত তাড়া কেন? আগে কুন্দন ভাইয়ের চাকরি হোক, ওর জীবনটা গুছিয়ে নিক, তারপর দেখো আমার বিয়ে। কিন্তু সমাজ সংবেদনশীল ভাষা বোঝে না, তারা শুধু বলতে জানে, বিরক্ত করতে জানে, লোক দেখানো কথা বলতে জানে, আর দুর্বল হৃদয় ভাঙতে জানে। কুন্দন অনেক পরীক্ষা দিল। প্রথম চাকরিটা মাত্র 0.75 নম্বরের জন্য হাতছাড়া হলো। দ্বিতীয় পরীক্ষা রেলওয়েতে এক কম্পাউন্ড, 5 নম্বর কম পড়ল। তৃতীয় পরীক্ষা রাজ্য পুলিশের লিখিত পাশ, দৌড়ানোর সময় পা মুচকে গেল, বাদ হয়ে গেল। প্রতিবার নন্দলালজির মুখে সাহস জোগানোর মতো হাসি থাকত, কোনো ব্যাপার না বাবা, পরের বার ভগবান দেবে। কিন্তু কুন্দন জানত ভগবান কিছু দেবে না, তার ফলাফলই তার বাবার কপালের চিন্তা দূর করতে পারে। ধীরে ধীরে ব্যর্থতা নয়, ঘরের বাইরের কথাগুলো কুন্দনকে ভাঙতে শুরু করল। গলিতে একটি ঘর ছিল অশোক আঙ্কেলের, যার ছেলে সম্প্রতি একটি ভালো ব্যাংকে চাকরি পেয়েছে। যখনই তিনি নন্দলালজিকে দেখতেন, থেমে যেতেন আর সেই ঘা খচিয়ে তোলার মতো আওয়াজ তুলতেন, আর ভাই কুন্দন কি করছে আজকাল? নন্দলালজি কাজ সোজা রেখে বলতেন, প্রস্তুতি নিচ্ছে, কঠোর পরিশ্রম করছে। অশোকজির হাসি কোনো ছুরির চেয়েও বেশি যন্ত্রণা দিত। আরে আজকাল সবাই এটাই বলে, প্রস্তুতি প্রস্তুতি, কিন্তু কবে পর্যন্ত? এত পরেও কিছু করতে পারল না। আমার বন্ধুর কারখানায় লাগিয়ে দেব ওকে, অন্তত ঘরের জন্য কিছু তো করবে। এই কথাগুলো সরাসরি কুন্দনের হৃদয় নয়, নন্দলালজির প্রতিপালনের ওপর আঘাত ছিল। কুন্দন যখন অশোকের ছেলে নতুন বাইক দেখত, তার মনে প্রতিবার এটাই আসত, আমি কি সত্যি আমার ঘরের ওপর বোঝা? একদিন দূরের এক আত্মীয়ের মাধ্যমে একটি ভালো সম্বন্ধ এলো। ছেলে মোটামুটি চাকরি করত, পরিবারও ভদ্র লাগছিল। প্রথম দেখাতেই তারা নিশুকে পছন্দ করে নিল। নন্দলালজি স্বস্তির নিঃশ্বাস নিলেন, কিন্তু জীবন এত সহজে হাসে নাকি? ধীরে ধীরে কথা এগোল, আর তারপর ছেলের বাবা মিষ্টি কথায় তেতো উদ্দেশ্যে প্রকাশ করলেন, মেয়ে তো ভালো, কিন্তু আপনার ছেলে কুন্দন কি করে? নন্দলালজি গর্বের সাথে বললেন, প্রস্তুতি নিচ্ছে, খুব পরিশ্রমী। সেই লোকটি হালকা হাসির সাথে বলল, পরিশ্রম ভালো কথা, কিন্তু ফল কবে আসবে? আজকাল সমাজও দেখে, বিয়ে করার সময় কিছু তো দিতে হয়। যদি কুন্দনে চাকরি থাকত তাহলে কথাই অন্য হতো। কথাটা পরিষ্কার ছিল, পণের কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছিল, আর এই অপমান নন্দলালজিকে সরাসরি ভেতর পর্যন্ত কেটে দিল। কয়েকদিন পর ঘটক এলো এবং সে দ্বিধা ছাড়াই বলল, ও এত লেখাপড়া করিয়ে কী লাভ হলো কুন্দনকে? প্রয়োজনের সময় কিছু সাহায্য করতে পারত যদি। কিন্তু আমার মনে হয় না ও কিছু করতে পারবে। নন্দলালজির চোখে আগুন নেমে এলো। তিনি কাঁপানো গলায় বললেন, ভাই সাহেব, আমাদের মেয়ে বিকিকিনির জিনিস নয়, আর আমার ছেলের যোগ্যতা সময় দেখাবে। আপনি সম্বন্ধে এখানি শেষ মনে করুন। এই বাক্য এই পরিবারকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল।
এবং পুরো মহল্লায় ঘটনাকে এক মজার বিষয় হিসেবে ছড়িয়ে দিল। কি লাভ হলো পড়াশোনা করে, মেয়ের বিয়েও হলো না। আরে শোনো, নিশুর বিয়ে কেন ভেঙে গেল? কি জানি, ঘরে বোধহয় টাকা কম আছে। আরে বোন, সত্যি বলছি, ওদের ছেলে কুন্দন নালায়েক, ওর জন্যই সম্বন্ধটা ভেঙে গেল। তাদের এই আওয়াজ নিশু আর সুমিত্রাজির কাছে পৌঁছাল। সুমিত্রাজি নিজের ওড়না মুখ পর্যন্ত টেনে নিলেন। নিশুর চোখ ভিজে গেল। কুন্দন এই সব শুনছিল, তার পা সেখানেই থেমে গেল। কিন্তু এবার সে দৌড়ে পালালো না, সে মাথা নিচু করল না। সে ঘরে গেল এবং পুরনো রেজাল্ট, পুরনো বই সব বের করে এক একটি পাতা আবার পড়তে শুরু করল। যেন সে নিজেকেই বলল, আর না, এবার আমি হার মানব না। কুন্দন তার পরিকল্পনা তৈরি করে ফেলেছিল। যে কোনো মূল্যে সব পরীক্ষা দেবে। ফর্ম ভরল, এলডিসি, ক্লার্ক, পঞ্চায়েত সহায়ক, এমনকি চাঁপরাশির পিয়নের চাকরিও। সমাজ হাসছিল, দেখো দেখো, এবার চাঁপরাশি হবে, সরকারি চাকরির ভূত এখনও নামেনি। কিন্তু কুন্দনের এখন আর খোটাগুলোয় কিছু যায় আসে না। একদিন কুন্দন শহর থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল। বাজারে ভিড় ছিল, দোকানের আওয়াজ, মানুষের ছোটাছুটি, হর্ন, গোলমাল, গন্ধ সব একসাথে চলছিল। সেই বাজারের এক কোণে এক ৮০ বছর বয়সী বৃদ্ধা কাঠের ভারী বোঝা মাথায় তোলার চেষ্টা করছিল। হঠাৎ বোঝাটা তার হাত থেকে পিছলে গেল, আর তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন। মানুষ দেখতে থাকল, কেউ থামল না। কুন্দনের মন সেই দৃশ্য দেখে আচমকা ভেঙে গেল। সে ভিড় ঠেলে এগিয়ে গেল। মাতাজি, চোট তো লাগেনি? বৃদ্ধা কাঁপানো হাতে বললেন, বাবা, মানুষ দেখে, হাসে, কিন্তু কেউ হাত বাড়ায় না। তুই কেন থামলি? কুন্দন কিছু না বলে বোঝাটা নিজের মাথায় তুলে নিল। মানুষ দেখতে লাগল। কেউ হাসল, কেউ হাসাহাসি করল, কেউ বলতে লাগল, আরে এ তো সেই সরকারি চাকরির ছেলেটা, এখন কি এটাই কাজ বাকি আছে? কিন্তু কুন্দন কারো কথা শুনছিল না। সে শুধু হাঁটছিল সেই বৃদ্ধার সাথে তাদের বাড়ি পর্যন্ত, প্রায় ১ কিলোমিটার। বৃদ্ধা পেছনে পেছনে হাঁটতে থাকলেন। বাড়ি পৌঁছে তিনি নিজের ব্যাগ থেকে কিছু পয়সা বের করলেন। বাবা, এই নাও মজুরি। কুন্দন সরে দাঁড়াল। মাতাজি, এটা সেবা, মজুরি নয়। বৃদ্ধার চোখে জল এলো। তিনি কুন্দনের মাথায় হাত রাখলেন। বাবা, তুই আজ মানুষত্ব রক্ষা করেছিস। তোর এই ভালো মন ঈশ্বর দেখে নিয়েছেন। যা, এবার তোর দিন বদলাবে, তোর পরিশ্রম একসাথে ফল দেবে। এই কথাগুলো আশীর্বাদ নয়, আত্মাকে জাগিয়ে তোলার আগুন ছিল। কুন্দনের মন হালকা হয়ে গেল, যেন সেই দোয়া তার ভেতর থেকে সব বোঝা বের করে দিল। কয়েকদিন পর পোস্টম্যান আওয়াজ দিল, নন্দলালজি, আপনার নামে চিঠি আছে। খামটা সরকারি বিভাগের ছিল। কুন্দন কাঁপানো হাতে খুলল। তার হৃদস্পন্দন দ্রুত। পাতা খুলতেই কুন্দনের শ্বাস বন্ধ হয়ে গেল। তার নির্বাচন হয়ে গেছে, ক্লার্কের পদে। ছোট চাকরি, কিন্তু সরকারি চাকরি। মা, বাবা, আমার হয়ে গেছে, আমার রেজাল্ট এসে গেছে। সুমিত্রাজি দৌড়ে এলেন। নন্দলালজি বাইরে এলেন। দুজন কাগজ হাতে নিলেন, পড়লেন। তাদের চোখ থেকে আনন্দের জল গড়িয়ে পড়ল। সুমিত্রাজি কুন্দনকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। আজ ভগবান আমাদের কথা শুনলেন বাবা, আজ আমার কুন্দন জিতল। নিশু দৌড়ে এলো, ভাইকে জড়িয়ে ধরল। ভাইয়া, দেখলে, আমি বলেছিলাম না মানুষের কথা মিথ্যে হয়? এটা সেই মুহূর্ত ছিল যার জন্য এই ঘর বছরের পর বছর অপেক্ষা করেছিল। কিন্তু গল্পের আসল মোড় তো এখনও বাকি ছিল। কারণ কুন্দনের ছোট সাফল্যের মাত্র ১০ দিন পর এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা পুরো গ্রামকে নাড়িয়ে দিল। দুপুরের সময় ছিল, ঘরে পাখা চলছিল, সুমিত্রাজি রুটি বেলছিলেন, নন্দলাল দোকানে ছিলেন, কুন্দন জয়নিংয়ের প্রস্তুতি নিচ্ছিল। তখনই ভেতর থেকে একটি তীব্র চিৎকার এলো, মা, ভাইয়া, বাবা, আমার রেজাল্ট এসে গেছে। ঘরের সবার পা নিশুর ঘরের দিকে দৌড়ালো। নিশু চেয়ারে বসেছিল, স্ক্রিনে কিছু দেখছিল। তার হাত কাঁপছিল, চোখ ভিজেছিল। কুন্দন জিজ্ঞেস করল, কি হলো? নিশু কাঁপানো আঙুল ল্যাপটপের স্ক্রিনের ওপর রাখল। স্ক্রিনে একটি নাম জলজল করছিল, নিশু নন্দলাল, নির্বাচিত, উচ্চ পুলিশ সেবা। পুরো পরিবার ৫ সেকেন্ডের জন্য পাথর হয়ে গেল। সুমিত্রার চোখ কপালে উঠল, নন্দলালজির হাত কেঁপে গেল, কুন্দনের ঠোঁট জড়ো হয়ে গেল। নিশু, এটা তুই কবে করলি? নিশু কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া,
আমি গত কয়েক মাস ধরে পড়ছিলাম। আমি চাইনি যে আপনার চিন্তা আরও বাড়ে। যদি আমি একবারও ফেল করতাম তাহলে মা ভেঙে পড়তেন, বাবা ভেঙে পড়তেন। তাই আমি চুপচাপ পড়াশোনা করেছি। কুন্দনের চোখ ভরে এলো। নন্দলাল নিশুকে জড়িয়ে ধরলেন। সুমিত্রাজি হাঁটু গেড়ে বসে পড়লেন। হে ভগবান, আমার মেয়ে আধিকারিক হয়ে গেল। আমার পৃথিবীর আর কোনো চিন্তা নেই। এটা শুধু নিশুর রেজাল্ট ছিল না, এটা ছিল বছরের পর বছরের অপমান, খোটা আর যন্ত্রণার শেষ। নিশুর সাফল্য সেই মুকুট ছিল যা এই পরিবারকে ভাগ্য দেরিতে হলেও সুন্দরভাবে দিল। যখন কোনো ঘরে সত্যিকারের আনন্দ এসে থামে তখন তার ঢেউ বহু দূর পর্যন্ত পৌঁছায়। নন্দলালের ঘরে যে আনন্দ এসেছিল তার প্রতিধ্বনি সন্ধ্যের মৃদু থাপ্পড়ের মতো পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। মিষ্টির বাক্স বিলি হল। মানুষজন খুব আদর করে শুভেচ্ছা জানাতে এলো। সেই লোকগুলো যারা একসময় খোঁটা দিত হাসি মুখে হাত মেলালো। কিন্তু এই বদলে যাওয়া চেহারার মধ্যে আরও কিছু ফুটে উঠছিল। দায়িত্বের এক লম্বা জানালা আর এক ভয়ঙ্কর আশা। এখন এদের সমাজের চোখের সামনে আরও কঠিনভাবে মোকাবিলা করতে হবে। নিশুর ট্রেনিং শহরে শুরু হলো। দিল্লির সকাল ছিল দ্রুত আর ব্যস্ত। পুলিশ একাডেমির শৃঙ্খলা, কঠিন দিন আর গভীর রাত পর্যন্ত চলা পড়াশোনা। নিশু তার বাবার মতো দোকানের সেই সারল্যকে পেছনে ফেলে আসেনি। সে নিজের ভেতরের নম্রতাকে স্তম্ভের মতো ধরে রেখেছিল, কিন্তু ভেতর থেকে সে আগুন ছিল, একজন আধিকারিক হওয়ার অধিকার নিয়ে দাঁড়ানোর। প্রতি সকালে যখন সে পা একাডেমির ময়দানে রাখত, তার ভেতরে এক নতুন উদ্দেশ্য জন্ম নিত। গ্রামের সেই মেয়েদের সে শক্তি দেবে যারা ঘরের চার দেওয়ালের মধ্যে চাপা পড়ে থাকে। কুন্দনের জয়নিংয়ের অনুষ্ঠান একটি ছোট হলে হল। নন্দলালজির হাতে চশমা রাগের বদলে গর্বের অশ্রু নিয়ে জ্বলজ্বল করল। সুমিত্রাজির কপাল স্বস্তিতে ঠান্ডা হয়ে গেল। কুন্দন মঞ্চে দাঁড়িয়েছিল। সেই সাধারণ ছেলেটা যাকে গ্রামের মানুষ নালায়েক বলেছিল, এখন সরকারি কর্মীর পোশাকে, আগুনে পোড়া আর তবুও সরল। যখন বিজয় সাহেব তাকে দেখলেন, তার দৃষ্টিতে যা আগে ঘৃণা আর খোটা ছিল তা দ্বিধা আর লজ্জায় বদলে গেল। কিন্তু কুন্দন সেই মুহূর্তে কোনো উচ্চস্বর তুলল না। সে নিজের হাত চাপড়াল, হাসল আর তার বাবার দিকে তাকাল। সেই হাসির মধ্যেই সব উত্তর ছিল। গ্রামের পরিবেশ বদলাচ্ছিল, কিন্তু মানুষের স্বভাব ধীরে বদলায় না। কিছু মানুষ ছিল যারা লোক দেখানো অনেক পরে এসেও সেই পুরনো অহংকার নিয়ে চলত। অশোক আঙ্কেল আর বিজয়ের মতো মানুষ আজও তাদের কথায় সেই ধারালো ভাব রেখেছিল, কিন্তু এখন তাদের স্বরে এক দ্বিধা, এক প্রশ্ন ছিল। তারা কি সঠিক দেখেছিল? পরিশ্রম আর নৈতিকতাকে এই লোকগুলো কি কখনো গুরুত্ব দিয়ে পরখ করেছিল? তাদের আত্মার সেই অংশটা যা খোঁটার সাহায্য নিয়ে অন্যদের ছোট করত, ধীরে ধীরে নীরব হতে লাগল। নিশুর প্রথম পোস্টিং একটি ছোট জেনায় হল, একদম কাছেই সেই গ্রামগুলো থেকে যেখানে সে বড় হয়েছিল। সে ঠিক করে নিয়েছিল যে প্রথম 5 বছর সে পুরোপুরি গ্রামীণ সমস্যাগুলোর উপর কাজ করবে। সে তার কাজকে শুধু আইনের অনুপালন করেনি, তাকে নিজের সম্পদের সাথে যুক্ত করে দিল। অধিকারের তথ্য দেওয়া থেকে শুরু করে গ্রামে পাবলিক মিটিং এবং মেয়েদের জন্য পথ নিরাপত্তা ওয়ার্কশপ পর্যন্ত। সে জানত যে প্রশাসনিক ক্ষমতা যা কিছু করতে পারে সেটাই পরিবর্তনের চাবি। আর নিজের ছোট গ্রামের জন্য সে ভাবল একটি এমন মডেল তৈরি করার যা সেখানকার মানুষের জন্য অনুপ্রেরণা হয়। কুন্দন সিদ্ধান্ত নিল, নিজের সহকর্মীদের মধ্যে সে নরম মনের পরিশ্রমী কর্মী হয়ে উঠল। তাকে নিজের কাজে কঠোরতা আর সততা দেখাতে হলো। সহকর্মীরা কখনো কখনো অবজ্ঞা করে কথা বলত, কিন্তু কুন্দন নিজের কাজ দিয়ে প্রতিদিন বক্তৃতা দেওয়া শুরু করল। ছোট কাজেও নিপুণতা, কাগজের হিসাব নিকাশে স্বচ্ছতা আর মানুষের সাথে ব্যবহারে ভরসা। নতুন নতুন চিন্তা গ্রামের চৌপলে উঠত আর বসত। কিন্তু পুরনো ঘা ভোলা যায় না। নিশু দেখল যে শুধু চাকরি আর পদের চমকই যথেষ্ট নয়, আসল লড়াই স্বভাব আর চিন্তার। তাই সে গ্রামে স্কলারশিপ অভিযান চালালো, মেয়েদের জন্য শেখার সেশন আয়োজন করল, আর বাবাদের বোঝালো যে মেয়েদের পড়াশোনা কোনো খরচ নয়, বরং পরিবারের বিনিয়োগ। একদিন সেই লোকগুলো যাদের মন্তব্যে নিশুর সম্বন্ধ ধ্বংসের পথে গিয়েছিল, হঠাৎ গ্রামে দেখা দিল। তাদের চেহারা আগের চেয়ে বদলে গিয়েছিল। সেখানে লজ্জা ছিল, কিন্তু সাথে এক বাড়তে থাকা লালসাও ছিল। তারা নন্দলালের ঘরে এলো, কোনো কোলাহল ছাড়া। তাদের পা ভারী ছিল, আর তাদের কথা খুব নরম। আমরা ভুল করেছিলাম, তারা বলল। এখন আমাদের অবস্থা বদলে গেছে। আমরা কি আবার কথা বলতে পারি? আমাদের ছেলের চাকরিও ভালো হয়ে গেছে। এখন আমরা চাই যে নিশু আমাদের ঘরে আসুক।
তাদের কথায় কিন্তু ছিল, কিন্তুর অর্থ সেটাই ছিল যা তাদের পুরনো চিন্তাকে আবার উজ্জ্বল করার চেষ্টা ছিল। নন্দলালের চেহারা শান্ত ছিল, কিন্তু তার ভেতরে এক ঝড় উঠল। তিনি চুপচাপ সেই লোকগুলোর কথা শুনলেন এবং তারপর বললেন, আমাদের সম্পর্কের কোনো অভাব ছিল না। আমরা শুধু এটা ঠিক করি যে আমাদের মেয়ে কোনো এমন দরকারি জিনিস নয় যা বেচা বা কেনা যায়। যদি তোমরা আমাদের মেয়েকে সম্মান দিয়ে চাও, তাহলে প্রথমে সেই সম্মানের আচরণটা শেখো। তার কথায় কোনো তিরস্কার ছিল না, কিন্তু সেই উত্তরটা এতটাই খোঁচানোর মতো ছিল যে সামনের লোকটার গলায় সংকোচ নেমে এলো। তারা ফিরে গেল, চোখে লজ্জা আর দৃষ্টিতে ভয়। এটাই সেই মুহূর্ত ছিল যখন গ্রামের কিছু লোক, যারা আগে অন্যের স্বপ্নকে মজা মনে করত, এখন ধীরে ধীরে দৃষ্টি বদলাতে লাগল। সময়ের সাথে গ্রামে ছোট ছোট পরিবর্তন হতে লাগল। একটি স্কুলে ছাত্রীদের সংখ্যা বাড়ল, কিছু পরিবার পণের কথা প্রকাশ্যে অস্বীকার করল, এবং কিছু ঘটক যাদের ব্যবসা আগে সম্বন্ধ ভেঙে চলত, এখন ধীরে ধীরে কম কথা বলতে লাগল। নিশুর উদ্যোগের প্রভাব পাড়ার সেই মহিলাদের কাছেও পৌঁছালো, যারা বছরের পর বছর ঘর সামলেছিল কিন্তু নিজেদের সংকুচিত মনে করত। তারা এখন ছোট কুটির শিল্প শুরু করছিল, নিজেদের ছেলেমেয়েদের পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছিল। তারপর এক রাতে গ্রামে হঠাৎ তীব্র ঝড় এলো, শুধু আবহাওয়ার নয়, মানুষের ভেতরে পুরনো চিন্তারও। সেই দিন হঠাৎ সেই সম্বন্ধের পরিবারের প্রধান আবার নন্দলালের দরজায় দাঁড়ালেন, কিন্তু এবার তাদের চোখে অনুতাপ আর হাতে প্রাইভেট চাকরির রিপোর্ট ছিল। তারা এখন বিনতি করছিল, আমরা জানি আমরা ভুল করেছিলাম। আজ আমরা বুঝতে পারলাম যে মেয়ের যোগ্যতা আর পরিবারের মর্যাদা টাকা দিয়ে কেনা যায় না। কি এখন আপনি আমাদের সাথে কথা বলবেন? নন্দলাল তাদের চোখে দেখলেন, তারপর ঘরের উঠোনের দিকে তাকালেন, যেখানে নিশু আর কুন্দন চুপচাপ দাঁড়িয়েছিল। আর সেই মুহূর্তটা ছিল যা গ্রামের মানুষের শ্বাস আটকে দিল। নিশু দৃঢ় স্বরে বলল, আমাদের জন্য সম্পর্ক সম্মান দিয়ে তৈরি হয়, আমাদের সম্মান বেচা কেনার জিনিস নয়। যদি তোমরা আমাদের মেয়েকে শুধু নিজেদের পরিবারের শোপিস মনে করো, তাহলে আমাদের এমন কোনো দরকার নেই। তার কথায় দৃঢ়তা ছিল, কিন্তু কোনো তিক্ততার অভাব ছিল। কুন্দন তার হাত ধরে বলল, আমরা অপমানের প্রতিশোধ ঘৃণা দিয়ে নিইনি, আমরা তাকে নিজের কাজ দিয়ে মুছে দিয়েছি। এখনই গ্রামকে এটাই শেখাতে হবে যে আসল শক্তি পরিশ্রমে আছে, পণে নয়। সেই রাতে যখন তারা ফিরে গেল, তাদের চেহারায় যা কিছু অবশিষ্ট ছিল তা ছিল অসম্পূর্ণ অনুতাপ। নিশুর ট্রেনিং শেষ হয়ে গিয়েছিল, এখন সে ফিল্ড পোস্টিংয়ে যেতে প্রস্তুত ছিল। ঘরে পরিবেশ কোনো উৎসবের মতো ছিল। নন্দলালজি নিজের চশমা বারবার পরিষ্কার করছিলেন, সুমিত্রাজি আনন্দে ডুবে যাচ্ছিলেন, আর কুন্দন, সে শুধু নিজের বোনকে দেখছিল, যেন কেউ কোনো স্বপ্ন সত্যি হতে দেখে। গ্রামেও চাঞ্চল্য ছিল। সেই লোকগুলোই যারা কখনো নিশু আর কুন্দনের ঘরকে বেকারের ঘর বলে ডাকত, এখন তাদের ঘরের বাইরে বসে বলতো, নিশু বেটিয়া তো কামাল করে দিল, কুন্দন ভাইও সরকারি চাকরি পেল, দেখো এখন এই পরিবারের সময় বদলে গেল। কিন্তু আনন্দের মাঝে এক পুরনো ছায়াও ধীরে ধীরে গভীর হতে লাগল, সম্মান আর খোঁটার চূড়ান্ত হিসাব। কুন্দন যখন প্রথমবার সরকারি অফিসের পোশাক পরে নিজের বাবার সাথে অনুষ্ঠানে গেল, তখনই ভিড়ে সে একটি চেনা মুখ দেখল। তিনি ছিলেন বিজয় সাহেব, সেই তিনি যিনি বিয়েতে সবার সামনে বলেছিলেন, তুই ঘরের ঝামেলা দূর করার বদলে আরও বাড়াচ্ছিস। কুন্দনকে দেখেই বিজয় সাহেবের পা ধীর হয়ে গেল, তার চোখে এক লুকানো ঘাবড়ানো ভাব ছিল। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে হেঁটে কুন্দন আর তার বাবার কাছে এলেন। তার কণ্ঠস্বর প্রথমবার অহংকার দিয়ে নয়, অনুতাপ দিয়ে ভরা ছিল। নন্দলালজি, আমাকে ক্ষমা করে দিন, আমি সেদিন খুব ভুল বলেছিলাম। কুন্দন, আমি তোমাকে কম মূল্যায়ন করেছিলাম, তোমার পরিশ্রম দেখিনি, আমি শুধু তোমার সংগ্রামকে মজা বলেছিলাম। আজ বুঝলাম আমার চোখ ভুল ছিল, তুমি ন। নিশু তার বাবার পাশে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে এক ধাতব ফুলের ফুটাও অহংকার ছিল। তার বোনকে হেনস্থা করার উদ্দেশ্যে বিজয় সাহেবের জীবন গঠনের বেশি ভাঙেনি। নন্দলালজি তো চুপ রইলেন, কিন্তু কুন্দন হাত জোড় করে নিল। আঙ্কেল, আমরা কখনো আপনার কথার খারাপ নিইনি। আপনি যা বলেছিলেন তা সেই সময়ের সমাজের বাস্তবতা ছিল, কিন্তু সেই বাস্তবতা আমাদের ভাঙতে দেয়নি, আমরা তাকে নিজেদের শক্তি বানিয়েছি। এই কথা শোনামাত্র বিজয় সাহেবের চোখ ভরে এলো। ভিড় এই দৃশ্য দেখল এবং প্রথমবার কুন্দনকে সম্মানের আসল সিংহাসনে বসা দেখতে পেল।
এখন গ্রামে নিশু আর কুন্দনের গল্প প্রতিটি ভাষায় প্রতিটি ঘরে ছড়িয়ে গিয়েছিল। মানুষ এসে মিষ্টি দিচ্ছিল, নিশু বেটিয়াকে সালাম জানাচ্ছিল। কিন্তু গল্পের আসল মোড় তখনই এলো যখন সেই পরিবার যারা পণের দাবি করে নিশুর সম্বন্ধ ভেঙে দিয়েছিল এক সকালে ঘরের বাইরে পৌঁছালো। দরজায় ছেলের বাবা দাঁড়িয়েছিলেন, আর সাথে সেই ঘটক যিনি কখনো বলেছিলেন, আপনারা এমন কি দেবেন, আপনার ছেলের কি যোগ্যতা আছে। আজ দুজনের চেহারায় গর্বের জায়গায় ছিল সংকোচ, লালসা ছিল, কিন্তু লজ্জাও। তারা ক্ষীণ স্বরে বলল, নন্দলালজি, আমরা জানতে পারলাম যে নিশু এখন আধিকারিক হয়ে গেছে। আমরা আমাদের ছেলের জন্য এমন পুত্রবধূ চাই যে আমাদের পরিবারের নাম উজ্জ্বল করবে। পণের কোনো কথা এখন নয়, যদি আপনারা চান তো আমরা পুরনো কথা ভুলে আবার সম্বন্ধ জুড়তে চাই। এটা শুনে সুমিত্রাজি আর কুন্দন দুজনেই হতবাক হয়ে গেলেন। নন্দলালজি কয়েক সেকেন্ড ধরে কিছু না বলে সামনের দিকে দেখতে থাকলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, ভাই সাহেব, আমাদের মেয়ে পুত্রবধূ নয়, অফিসার। তার কোনো নাম বা সম্পর্কের দরকার নেই, আর আমাদেরও সেই সম্পর্কের দরকার নেই যা পণের দাড়িপাল্লায় আমাদের সম্মানকে মাপে। তার কথাগুলো মৃদু ছিল, কিন্তু বধির করে দেওয়ার মতো ঘোঁটা ছিল সেই লোকগুলোর জন্য যারা কখনো অন্যদের তুচ্ছ মনে করত। ছেলের বাবা কাঁপানো গলায় বললেন, কিন্তু এখন তো আমরা আপনাদের ইজ্জত করি। নন্দলালজি কথা কেটে দিলেন, আমাদের ইজ্জত আমাদের ছেলেমেয়েরা কামিয়ে নিয়েছে, এখন তাকে আপনার মোহরের দরকার নেই। তারা কোনো কথা না বলে চলে গেল। গ্রামের বাতাস যেন প্রথমবার কোনো সত্যিকারের সিদ্ধান্তের প্রতিধ্বনিতে ভরে উঠল। নিশুকে নতুন পোস্টিংয়ে যেতে হবে। পুরো গ্রাম স্টেশনে জড়ো হলো। এটা সেই গ্রাম ছিল যা কখনো খোটা দিয়েছিল। আজ সেই লোকগুলোই নিশুর পা ছুঁয়ে আশীর্বাদ চাইছিল। নিশুর ট্রেনে ওঠার সময় মা বাবার কুন্দনের হাত ধরল। আপনারা ছাড়া আমি কিছুই নই। যদি আমি আজ এখানে দাঁড়িয়ে থাকি তো আপনাদের জন্যই। ট্রেন চলল, আকাশে আলো ছড়িয়ে গেল। নিশুর সফর এখন গ্রাম থেকে বেরিয়ে দেশের দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছে। সময় কাটতে লাগল। কুন্দানের চাকরিতে তার পরিশ্রম আর সততা উজ্জ্বল হতে লাগল। ধীরে ধীরে মানুষ তার কাছে পরামর্শ নিতে লাগল, পড়াশোনা নিয়ে, চাকরি নিয়ে আর মেয়েদের শিক্ষা নিয়ে। কুন্দন গ্রামে একটি ছোট লার্নিং সেন্টার খুলে দিল, যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়ানো হতো। সে বলল, যদি আমার পরিবার অপমান থেকে লড়াই করে জয়লাভ করে, তাহলে তোমরা সবাইও করতে পারো। এই আওয়াজ অনেক ভাঙা স্বপ্নে নতুন প্রাণ নিয়ে এলো। কয়েক মাস পর জেলায় একটি বড় অনুষ্ঠান হলো। নিশুকে তার উৎকৃষ্ট কাজের জন্য সম্মানিত করা হচ্ছিল। হলটা খুব বড় ছিল, শত শত মানুষ, ফ্ল্যাশ লাইট, বড় বড় ব্যক্তিত্ব। কুন্দন, নন্দলালজি আর সুমিত্রাজি প্রথম সারিতে বসে নিজের মেয়েকে মঞ্চে যেতে দেখছিলেন। তখনই হলের এক কোণে কুন্দনের নজর পড়ল। সেখানেই বসেছিলেন অশোক আঙ্কেল, বিজয় সাহেব আর ওই পণের পরিবার। কিন্তু এবার তাদের চোখে অহংকার ছিল না, শুধু দ্বিধা আর সম্মান। অনুষ্ঠানের পর বিজয় সাহেব কুন্দনের কাছে এলেন। তিনি হাত জোড় করে বললেন, বাবা, তোমরা সবাই আমাদের চিন্তাভাবনা বদলে দিয়েছ। আমরা সারা জীবন ভুল দেখেছি, তোমরা আমাদের সঠিকটা দেখিয়ে দিয়েছ। কুন্দন হাসল, আঙ্কেল, আমরা কারোর প্রতিশোধ নিতে বেরোইনি। আমরা তো শুধু আমাদের মা বাবার নাম উঁচু করতে চেয়েছিলাম, বাকি সব কাজ ভগবানের। বিজয় সাহেবের চোখ সেখানেই ভরে এলো। সম্মান সবসময় পরিশ্রম থেকে আসে। নিশু মঞ্চে দাঁড়িয়ে বলল, পণ, দারিদ্র্য, খোটা এসব মানুষকে দুর্বল করে না। যদি তার ঘরে একটিও এমন আওয়াজ থাকে যা বলে তুই করতে পারিস, আমার জন্যে সেই আওয়াজ আমার ভাই কুন্দন ছিল। ভিড় করতালি দিতে লাগল, আর সেই ভিড়ের মধ্যে অনেকের চোখ ভিজেছিল। গল্প এখানেই শেষ হয়, কিন্তু এটা শুধু একটা পরিবারের জয় নয়, শত শত পরিবারের আশার জন্ম। এই গল্প আমাদের মনোযোগ আকর্ষণ করে যে সমাজে আজও পণ, দারিদ্র্য, খোটা আর এক পরিস্থিতির কারণে হওয়া বৈষম্য বিদ্যমান। এই গল্প সেই সব মা বাবার নামে যারা নিজেদের অকাদ নয়, নিজেদের সন্তানের ভবিষ্যৎ দেখেন। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল তাসলিমা ভয়েসকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।